যারা ক্লাস করেছিল তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে ক্লাস হবে ক্লাস 12 এর। এবং ক্লাস 12 এর কোন ক্লাস টপিকসটা আজকে শুরু করব বলেছিলাম, গেহেনা মনে আছে? বা দেবস্মিতা, আমি বলেছিলাম ক্লাস 12। ইয়েস, কারেন্ট ইলেকট্রিসিটি বলেছিলাম, বিকজ তোমাদের দেখবে ক্লাস 12 এর ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর রেজাল্টই কিন্তু তোমাদের লাইফ লং কাজে লাগবে, ক্যারিয়ারের প্রথম স্টেপ। যে কোনো কলেজে ভর্তি হতে গেলে খুব নাম্বার লাগে, এখন এইচএস এর নাম্বারও দেখে অনেক কলেজে। ঠিক আছে, এবার সেই ইঞ্জিনিয়ারিং পড়ো আর যাই পড়ো, কলেজে কম্পিটিশন যেহেতু বেড়ে গেছে, এই নাম্বারটা খুব ভাইটাল। তো ক্লাস 12 যেটা আছে তোমাদের, ফার্স্টে সবাই জানো ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, তাই তো? তারপরে কি আছে? কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে ইচ্ছা করে স্টার্ট করি, বিকজ কারেন্ট ইলেকট্রিসিটির ওপর ক্লাস 12 5 থেকে 6টা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের ওপর, সেটা হয়তো তোমাদের স্কুল বা অন্যান্য যদি কোথাও পড়ে থাকো তারা বলবে না বা জানে না, জানলেও বলে না বা সেইভাবে নজর দেয় না। এই কারেন্ট ইলেকট্রিসিটিতে কি আছে? ওহমস ল আছে। তারপরে আরো বিভিন্ন চার্জের মোশনের রিলেটেড টপিকস আছে, যেমন ড্রিফট ভেলোসিটি, মোবিলিটি। ঠিক আছে, তারপরে আছে কার্চফস কারেন্ট ল, ভোল্টেজ ল, সেখানে অনেক কমপ্লিকেটেড সার্কিট আছে। এই চ্যাপ্টারটা আগে করে রাখো, বিকজ ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের ওপরে কি কি চ্যাপ্টার দাঁড়িয়ে আছে না, এর পরের চ্যাপ্টারটাই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, এটা আছে। তারপরে দাঁড়িয়ে আছে তোমাদের অল্টারনেটিং কারেন্ট, এসি। তার আগে আরেকটা চ্যাপ্টার থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, তারপরে থাকবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং লাস্টের দিকে আরেকটা চ্যাপ্টার থাকবে, দেখবে তোমাদের আছে ইলেকট্রনিক্স। এই চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টারটার ওপর দাঁড়িয়ে আছে। তো এই চ্যাপ্টারটার গুরুত্বটা সবাই আগে বোঝো। বোঝা গেছে? যারা নতুন আছো তারা সবাই বোঝো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস চ্যাপ্টার, দ্যাট ইজ কারেন্ট ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারটার ওপর এই 5-6টা চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। সো ইলেকট্রোস্ট্যাটিক্স এর ওপর কিন্তু এইগুলো সেরকম একটা খুব একটা সামান্য কন্ট্রিবিউশন আছে। অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে এই ক্যাপাসিটার পড়তে গিয়ে একটু কাজে লাগবে। আদারওয়াইজ কিন্তু সেটা আমি এরপরেই, এই চ্যাপ্টারটার পরেই আমি ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়িয়ে দেবো। কিন্তু যেহেতু এই চ্যাপ্টারটা সব খুব ভাইটাল, এই চ্যাপ্টারটা থেকে প্রচুর অঙ্ক আসবে, প্রচুর কোশ্চেন আসবে ইন ইউর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইউর কম্পিটিটিভ এক্সাম, বোর্ড অ্যান্ড জেই অ্যান্ড নিট। যে যেটা টার্গেট করছে, বা যে অনেকেই আছে যে দুটো কম্পিটিটিভ এক্সামই দেবে। সো দ্যাটস ওয়াই আই এম স্টার্টিং উইথ দিস চ্যাপ্টার। বোঝা গেছে? ইয়েস অর নো? আই এম স্টার্টিং উইথ কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? ওকে। কারেন্ট ইলেকট্রিসিটিতে কি আছে না, তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা প্রথম চ্যাপ্টার, যেটা আমি এই চ্যাপ্টারটার পরে করাবো বা কিছু পরে পড়াবো, এই মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা পড়ি রাখি, কারণ এটা তোমাদের স্টার্টিং পয়েন্ট, সবে ক্লাস 12 উঠেছো। এবং এই রিল্যাক্স টাইমে এই চ্যাপ্টারটা যতটা এগিয়ে থাকবে, যতটা তোমাদের বেসটা স্ট্রং হবে, তত অন্য চ্যাপ্টারগুলো ধরতে পারবে। কারেন্ট ইলেকট্রিসিটিতে কি ডিল করছে না, এখানে দেখা যাচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, কারেন্ট মানেই কি, ইট ডিলস উইথ মানে মোশন, কোনো কিছু ফ্লো হচ্ছে। মানে এখানে দেখবে চার্জের ফ্লো। চার্জ বলতে এখানে মেইনলি আমরা দেখবো ইলেকট্রন। সো উই উইল গেট কারেন্ট। তোমরা 9-10-এও পড়েছো, কারেন্ট মানে কি, চার্জের ফ্লো, মানে বেসিক্যালি ইলেকট্রনের ফ্লোর জন্য যেই কারেন্ট পাওয়া যায়। তাই তো? ইয়েস অর নো? 9-10 একটা বেসিক ধারণা সবারই আছে। তো এইখানে আমরা কারেন্টের ক্ষেত্রে কি পাবো না, ইলেকট্রন ফ্লো এর জন্য যেই কারেন্টটা তোমরা 9-10-এ পড়েছিলে, সেটাই এখানে মেন টপিকস অফ দ্য স্টাডি। এইবার দেখতে পারবো যত ক্লাস 12 এগোবে, দেখবে শেষে একটা চ্যাপ্টার আছে তোমাদের ইলেকট্রনিক্স। তো এইখানে আমরা এই চ্যাপ্টারে কারেন্ট ইলেকট্রিসিটিতে চার্জ ক্যারিয়ার হিসেবে কাকে পাবো? চার্জ ক্যারিয়ার মানে কে চার্জটা বহন করবে, চার্জকে ক্যারি করবে, চার্জ ক্যারিয়ার হিসাবে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা পাবো ইলেকট্রনকে। ঠিক আছে, মানে চার্জ ক্যারিয়ার হিসেবে শুধুমাত্র ইলেকট্রনকেই পাবো। ইলেকট্রনের চার্জ কত? অল অফ ইউ নো দ্যাট, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? গেহনা এন্ড আদার্স, অল অফ ইউ, অর্ক, কৃতিকা, তাই তো?
একটু রিপ্লাই দেবে, ক্লিয়ার একটু রিপ্লাই দেবে। অর্ক বুঝতে পারছো তো? সমীর ক্লিয়ার হয়েছে? বোর্ড রোটেট হচ্ছে না তো? তোমাদের প্রবলেম ঠিক করতে পেরেছো? ওই জন্যই তো আমি তোমাদের বলেছি ক্যারিয়ার হিসাবে আমরা এই কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে গিয়ে কি দেখবো না, ইলেকট্রনই চার্জ ক্যারিয়ার হিসাবে থাকে, চার্জ ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনই রোল প্লে করে। তোমাদের ইলেকট্রনিক্স বলে একটা চ্যাপ্টার আছে শেষে, দেখবে ভেরি ইন্টারেস্টিং, ভেরি স্কোরিং চ্যাপ্টার। ঠিকঠাক যদি কনসেপ্টটা বোঝো তাহলে ইট ইজ স্কোরিং ফর ইয়োর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট অ্যান্ড নিট এক্সাম। এই ইলেকট্রনিক্সে চার্জ ক্যারিয়ার হিসেবে শুধু দেখবে ইলেকট্রন নেই, ইলেকট্রন তো আছেই, ইলেকট্রনিক্সে চার্জ ক্যারিয়ার হিসেবে আরেকটা চার্জ ক্যারিয়ার পাবে, দ্যাট ইজ কল হোল। হোলের চার্জও কিন্তু ইলেকট্রনের চার্জের সাথে সমান, বাট ইট ইজ পজিটিভ। এর চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এই কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে গেলে তোমাদের এইটা জেনে রাখা দরকার, বিকজ এটা তোমরা ইলেকট্রনিক্সে পড়বে। তো চার্জ ক্যারিয়ার কি করে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ চার্জ ক্যারিয়ার? চার্জ ক্যারিয়ার ইজ নাথিং বাট দ্য চার্জ or the carrier which carry charge, যে ক্যারিয়ার মানে যে ক্যারিয়ার যে নাকি চার্জ ক্যারি করছে। সো ইলেকট্রন ইজ এ ক্যারিয়ার হুইচ ক্যারিজ চার্জ, এবং তার চার্জটা কি নেগেটিভ, তাই তো? আর হোলটা কি, হোল ইজ অলসো টাইপ অফ ক্যারিয়ার হুইচ ক্যারিজ চার্জ দ্যাট ইজ পজিটিভ চার্জ। বোঝা যাচ্ছে তো? যখনই কোনো চার্জ মুভ করে সে কি করে, কারেন্ট কন্ট্রিবিউট করে। তো ইলেকট্রন যেমন, তার মানে ইলেকট্রনের ফ্লোয়ের জন্য একটু পরে দেখবে, ইলেকট্রনের ফ্লোয়ের জন্য যেমন কারেন্ট পাবে তেমনি হোলের ফ্লোয়ের জন্যও কিন্তু কারেন্ট পাবে। তো আমাদের এই চ্যাপ্টারে যেটা সিলেবাসে আছে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা দেখতে পারবো কারেন্ট ডিউ টু অনলি ইলেকট্রন, বিকজ এই চ্যাপ্টারে আমরা ইলেকট্রনের জন্যই কারেন্টগুলো পাবো। ইলেকট্রনিক্সে যখন যাব তখন দেখবো ইলেকট্রনের জন্যও কারেন্ট পাবো আবার হোলের জন্যও কারেন্ট পাবো, বিকজ এখানে চার্জ ক্যারিয়ার দুটো আছে, ইলেকট্রন অ্যান্ড হোল। অ্যাজ দ্য টু থিংস, টু ক্যারিয়ার্স আর ক্যারিজ চার্জ, ইলেকট্রন যেমন চার্জ ক্যারি করে হোলও চার্জ ক্যারি করে, তো দুজনের ফ্লোয়ের জন্য দুটো কারেন্ট পাবো, দুই ধরনের কারেন্ট পাবো। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? সো এই চ্যাপ্টারটা আমাদের এই চার্জ ক্যারিয়ার হিসেবে কারেন্ট ইলেকট্রিসিটিতে ইলেকট্রনই থাকবে, যেটা তোমরা 9-10-এ পড়ে এসছো। এবার তারও অনেক ডিটেলে পড়বে আজকে। ক্লিয়ার হলো? টু আন্ডারস্ট্যান্ড? এবার আমি এটা মুছছি। বেসিক জিনিসটা একটু বলে রাখি তোমাদের, কারেন্ট ফ্লো কেন হয়, why current actually flows, তার কনসেপ্ট যদি দেখতে চাও, সেইখানে তার আগে একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার, সেটা বুঝতে হবে। কি করে, ধরো ধরো একটা সার্কিটে তোমরা 9-10-এ পড়েছো রেজিস্ট্যান্স লাগিয়েছো, এখানে একটা ব্যাটারি দিয়েছো, ইউ হ্যাভ কানেক্টেড এ ব্যাটারি। তাহলে ব্যাটারি দিলে কি হয়, ব্যাটারির মানেটা জানো? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ব্যাটারি? ব্যাটারির যে বড় টার্মিনালটা আছে সেই টার্মিনালটাকে কি বলা হয়, পজিটিভ টার্মিনাল, আর ছোট টার্মিনালটাকে নেগেটিভ টার্মিনাল, তাই তো? এসব না সোমা ঘোষ শুনতে পাচ্ছ? মাঝখানে আমরা লিভ করে গেছি রে। কেউ যদি লিভ করে যাও চিন্তা করতে হবে না, প্রত্যেকেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে, প্রথম দিনই বলে দিচ্ছি। এই জন্যই সবাই আমার কাছে অনলাইনে পড়তে চায়, বিকজ রেকর্ডিং হাই রেজলিউশন ক্যামেরা যেমন দেখতে পাচ্ছ, পুরো এই রেকর্ডিংটাই তোমরা সবাই পাবে। ঠিক আছে? তো কোনো কারণে প্রথম ক্লাস বা যে কোনো ক্লাসে যদি লিভ করে যাও চিন্তা করতে হবে না। ব্যাটারির সিগনিফিকেন্স কি, ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল তোমরা 9-10-এ পড়েছো, পজিটিভ টার্মিনালটাকে বলা হয়, বড় টার্মিনালটাকে বলা হয় পজিটিভ, ছোট টার্মিনালটাকে বলা হয় নেগেটিভ। তো এটাকে নেগেটিভ কেন বলা হয়, এটাকে পজিটিভ কেন বলা হয়? বিকজ কিছুই না, এই নেগেটিভ মানে ছোট টার্মিনালটায় কি থাকে না, প্রচুর পরিমাণে ইলেকট্রন স্টোর থাকে। কি বললাম বুঝতে পারছো? ইয়েস অর নো? এই ব্যাটারির তো স্ট্রাকচারটা সবাই জানো, 9-10-এও পড়েছো বা ক্লাস 8-এও পড়েছো। ব্যাটারির ভেতরে কি থাকে, দুটো থাকে না, একটা অ্যানোড ক্যাথোড, ইয়েস অর নো? জাস্ট আমি সেই জায়গাটা বলছি, তার মানে নেগেটিভ টার্মিনালটা মানে কি, যেখানে প্রচুর ইলেকট্রন স্টোর থাকে, নেগেটিভ চার্জগুলো স্টোর থাকে, দ্যাট ইজ কল নেগেটিভ টার্মিনাল।
আর পজিটিভ মানে কি, যেইখানে নাকি যেখান থেকে যেই অ্যাটম থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় সেগুলো পজিটিভ চার্জ হয়ে থাকে, সেই অ্যাটমগুলো এই ম্যাটেরিয়ালের, তো এটা পজিটিভ টার্মিনাল। তো এটাকেই ব্যাটারিতে এইভাবে দেখা, তার মানে নেগেটিভ টার্মিনাল মানে ছোট টার্মিনালটা কি হচ্ছে, প্রচুর ইলেকট্রন স্টোর আছে। ইয়েস অর নো? তাই তো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? কৃতিকা, গেহনা, অর্ক? ওকে। তার মানে এইখানে কি প্রচুর পরিমাণে ইলেকট্রন স্টোর আছে, আর এই টার্মিনালে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, মানে এরা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। সো এটা লাগানোর ফলে এই ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে তুমি কি করছো, একটা সার্কিটে, এটা ধরো একটা রেজিস্ট্যান্স, একটা মেটেরিয়াল, তোমরা জানো, এগুলো ক্লাস 9-10 পড়েছো। তার মানে কি হচ্ছে, ব্যাটারির নেগেটিভে এই টার্মিনালে কি আছে, ছোট টার্মিনালে দেয়ার ইজ এ এক্সেস অফ ইলেকট্রন, প্রচুর পরিমাণে ইলেকট্রন স্টোর আছে নেগেটিভ টার্মিনালটায়। আর পজিটিভ টার্মিনালে তার মানে কি আছে, দেয়ার ইজ এ ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, এখানে ইলেকট্রনের অনেক ঘাটতি আছে, সিম্পল ল্যাঙ্গুয়েজে। এইবার যদি এই অবস্থায় তুমি বাইরে কোনো একটা তার দিয়ে কি করেছো আলটিমেটলি বলো তো, এই নেগেটিভের সাথে পজিটিভটাকে একটা বাইরের তার দিয়ে কানেক্ট করে দিয়েছে। যেখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, তার মানে কি করবে, ইলেকট্রনগুলো এখান থেকে মুভ করতে চাইবে। ইয়েস অর নো? এক্সেস অফ ইলেকট্রন তোমরা 9-10 পড়েছো, ওই যে ব্যাটারি স্ট্রাকচারটা আঁকলাম, ইলেকট্রনগুলো ওখান থেকে বেরিয়ে আসতে চাইবে। আর যেখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন আছে, দ্যাট ইজ দ্য পজিটিভ টার্মিনাল, সেখানে ইলেকট্রনগুলো ফিরে আসতে চাইবে। ইয়েস অর নো? ইট ইজ কোয়াইট ন্যাচারাল ফেনোমেনন। এই জন্যই যখন বাইরের তার দিয়ে কানেক্ট করছে, ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো হচ্ছে। এই যে ব্ল্যাক কালারগুলো দেখলাম, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোয়ের ডিরেকশন। আর অল অফ ইউ নো দ্যাট ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্টের ডিরেকশনটা তার অপোজিট দিকে হয়। সো দ্যাটস ওয়াই এই যে দুটো দাগ দিয়ে দেখাচ্ছি, ডবল অ্যারো, এই ডবল অ্যারোটা কি, দ্য ডবল অ্যারো সিগনিফাইজ দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট। ইয়েস অর নো? সবাই জানো তো এই জিনিসটা, কারেন্টের ডিরেকশনটা কি, ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট দিকে। ইয়েস অর নো? তাই তো? ওয়াই? এর একটাই উত্তর, বিকজ ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। অল অফ ইউ নো দ্যাট ইলেকট্রন অ্যাজ এ চার্জ ক্যারিয়ার, ওর কত চার্জ হয়, -1.6 × 10⁻19। দ্যাট ইজ দ্য মেন রিজন। এর কারণটাও আমি বলে দেবো, আরো ফর্মুলা, একটা ফর্মুলা আছে, সে তখন আমি রিপিট করবো। অ্যাজ দ্য চার্জ অফ ইলেকট্রন ইজ নেগেটিভ, দ্যাটস ওয়াই ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্ট ডিউ টু ইলেকট্রন, এটা কি, এই কারেন্টটা কার জন্য আছে, ডিউ টু ফ্লো অফ ইলেকট্রন। তো কারেন্টের ডিরেকশনটা কি হবে, এই ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট দিকে হবে, বিকজ ইলেকট্রনের চার্জ নেগেটিভ। দেখো আমি যখনই পড়াবো তোমাদের ইলেকট্রনিক্সের পার্টটাও মানে রিলেটেড, সেটা বলে রাখবো, যাতে করে তোমরা যখন ইলেকট্রনিক্স পার্টটা পড়বে আমার কাছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইলেকট্রনিক্সে দেখতে পারবে দুই ধরনের চার্জ ক্যারিয়ার মুভ হবে। ইলেকট্রনিক্সের যেমন হবে, তোমাদের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থাকবে, ধরো সেমিকন্ডাক্টর, ওটাকে বলা হয় সেমিকন্ডাক্টর, এসসি স্ট্যান্ড ফর সেমিকন্ডাক্টর, তোমরা সিলেবাসে দেখতে পারো। তো সেমিকন্ডাক্টরকে অনেক আছে, পিএন জাংশন আছে, পিএনপি ট্রানজিস্টর আছে, অনেক আছে, আমি শুধু একটা শর্টে দেখাচ্ছি। তো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ারের ক্ষেত্রে ইলেকট্রনও পাবে, আর একটু আগে বললাম হোলও পাবে। ইলেকট্রন মানে এটা, আর হোল, ইলেকট্রন মানে ডট দিয়ে দেখাচ্ছি, হোল মানে এরকম গোল করে। তো এখানে চার্জ ক্যারিয়ার হিসাবে হোলও ফ্লো হবে। তো হোলের ফ্লো যদি এই দিকে হয়, তাহলে কারেন্ট ডিউ টু হোল কোন দিকে হবে, এই দিকেই হবে, বিকজ হোলের চার্জ কি, অল অফ ইউ নো দ্যাট হোলের চার্জ 1.6 × 10⁻19। তো হোলের চার্জ কিন্তু পজিটিভ, দ্যাটস ওয়াই কারেন্ট ডিউ টু হোল ইজ ইন দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো অফ হোলস। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? কেন? একটাই কারণ, বিকজ চার্জ অফ দ্য হোল ইজ পজিটিভ। ঠিক আছে? তো কারেন্ট ডিউ টু হোল ইজ, the direction of the current due to hole is in the direction of the flow of hole. বুঝা গেছে? all of you understand? হ্যাঁ বলো। স্যার যখন এই হোলের জন্য মানে কারেন্ট জেনারেট হচ্ছে, তখন ইলেকট্রনের জন্য কারেন্ট জেনারেট হয় না? হ্যাঁ হয়, সেটা তোমরা যখন ইলেকট্রনিক্স পড়বে তখন দেখতে পাবে, এক একটা মেটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকম হয়। জেনারেলি যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, যদি হোল এই দিক থেকে ফ্লো হয়, তাহলে ইলেকট্রন এই অপোজিট দিকে ফ্লো হবে। কি বললাম বোঝা গেছে? এর অনেক সার্কিট আছে, ডিটেলে পড়বে। পিএন জাংশন বলে একটা জিনিস আছে, এটা একটা সেমিকন্ডাক্টর। পিএন জাংশনকে এইভাবে ডিনোট করা হয়, এই সাইডটা অ্যারো সাইডটা পি, এটা হচ্ছে এন। এটা যখন ফরওয়ার্ড বায়াস, যদি নর্মাল পিএন জাংশন হয়, এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। এখন এগুলো বুঝবে না,
কিন্তু যখন ওটা পড়বে এই সেমিকন্ডাক্টরটাকে এইভাবে ডিনোট করতে, এটা হচ্ছে এক ধরনের সেমিকন্ডাক্টর, এটা ডায়োড বলা হয়। তো এই ক্ষেত্রে কি হবে, এটাকে ফরওয়ার্ড বায়াস কানেকশন বলে। তো এই ক্ষেত্রে হোলগুলো এইভাবে ফ্লো হবে, ঠিক আছে? ক্লিয়ার? পজিটিভ থেকে এইভাবে যাবে। তো কারেন্ট ডিউ টু হোল সেটাকে তুমি কি বলতে পারো, আই সাফিক্স এইচ, দ্যাট ইজ কারেন্ট ডিউ টু হোল এদিকে হচ্ছে। আর ইলেকট্রনগুলো কখন হবে এই ক্ষেত্রে, ইলেকট্রনগুলোর ফ্লো হবে এই দিকে, মানে এটা এইভাবে আসছে কারেন্ট। তো দেখো ইলেকট্রনগুলো এইভাবে আসছে, তাহলে ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট দিকে কারেন্ট ডিউ টু ইলেকট্রন হবে। তো এই ক্ষেত্রে কারেন্ট ডিউ টু ইলেকট্রনও কিন্তু এই দিকে হবে। বোঝা গেছে দিয়া? ইয়েস অর নো? বিকজ কারেন্ট ডিউ টু ইলেকট্রনের ডিরেকশনটা কি হবে, ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে তার অপোজিট দিকে। ভেরি গুড কোশ্চেন, সবাই বুঝতে পেরেছো তো? ভেরি ক্লিয়ার। তো আমি শুধুমাত্র হোল দিয়ে বোঝালাম কারণ তোমরা যাতে এই দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারো, যে ইলেকট্রনের জন্য ইলেকট্রনের ফ্লো কোন দিকে হলে কারেন্ট ডিউ টু ইলেকট্রন কোন দিকে হবে, আর হোলের ফ্লো কোন দিকে হলে কারেন্ট ডিউ টু হোল কোন দিকে হবে। সো দিস ইজ দ্য মেন ডিফারেন্স, যে হোল যেদিকে ফ্লো হবে কারেন্ট ডিউ টু হোল সেই দিকে হবে, আর ইলেকট্রন যেদিকে ফ্লো হবে, মানে হোল যেদিকে ফ্লো হবে কারেন্ট ডিউ টু হোল সেদিকেই হবে, বিকজ হোলের চার্জ পজিটিভ। এখান থেকে অনেক এমসিকিউ কোশ্চেন আসতেই পারে এই ধরনের, এই কনসেপ্টের উপর, যে কারেন্ট ডিউ টু হোল কোন দিকে হয়, হোলের ফ্লোয়ের দিকে না অপোজিট দিকে, হোলের ফ্লোয়ের দিকে হবে। তারপর একটা কোশ্চেন হতে পারে হোয়াই, এটা কেন হয়, কেন কারেন্ট ডিউ টু হোল ইজ ইন দ্য ডিরেকশন অফ ফ্লো অফ হোল, কেন হয়, বিকজ হোলের চার্জ পজিটিভ। বোঝা গেল? কজ অ্যান্ড এফেক্ট, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? সোমা ঘোষ আবার, সোমা ঘোষ আবার লিভ করে গেল, মানে নেটওয়ার্কের সমস্যা। তার মানে স্যার কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালে ফ্লো করে। ইয়েস, ভেরি গুড। ইয়েস ইয়েস, কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে এই কজ অ্যান্ড এফেক্টটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেন আসতে পারে বোর্ডেও এবং তোমাদের কম্পিটিটিভেও। আর ইলেকট্রনের জন্য কারেন্ট ডিউ টু ইলেকট্রনের ডিরেকশনটা কি হবে, ইলেকট্রনের ফ্লোয়ের অপোজিট দিকে হবে। এটা জেনে রাখলে হোয়াই, এটা কেন হবে, বিকজ কজটা কি, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য এটা হবে। বুঝে গেছে অল অফ ইউ? এটা আমি বেসিক বলে রাখলাম। এইবার আমি চলে যাব তোমাদের ওহমস লয়। এবার আমাদের যে চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটিতে চার্জ ক্যারিয়ার হিসেবে শুধু ইলেকট্রনই আছে, ইলেকট্রনের জন্যই কারেন্ট পাওয়া যাচ্ছে। তো এইখানে ভোল্টেজ ড্রপ, যখনই তুমি ব্যাটারি দিচ্ছ, ব্যাটারি দিলে কি ক্লাস 9-10 পড়েছো সেটা একটু আমাকে বলতে হবে, কারণ সেটা না বললে এই ক্লাসটা কমপ্লিট করা সম্ভব না, কারণ সেখান থেকে কোশ্চেনও আসে। তো যখনই তুমি এখানে একটা ব্যাটারি দিচ্ছ, এবার এটা আমি মুছছি, whenever you are connecting a battery, একটা ব্যাটারি ধরো কিছু একটা ইসে দিয়েছো, তো তুমি কি করলে না, এইখানে তোমরা 9-10 পড়েছো, এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে একটা ব্যাটারি কানেক্ট করেছো, এর দু প্রান্তে তুমি কি দিলে, একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলে। তোমরা প্র্যাকটিক্যাল করবে, তোমাদের সিলেবাসে আছে ক্লাস 12-এ, যদি সমস্ত যা অবস্থা, করোনা সব চলেই যাচ্ছে, করোনা প্রায় নেই, তাও তোমরা বাইরে গেলে মাস্ক টাস্ক পরবে যতটুকু দরকার, ভিড় ভাট্টায় মাস্ক পরবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এবার যে অবস্থা, প্র্যাকটিক্যাল তোমাদের স্কুল ফুল ফেজেই শুরু হবে মোটামুটি, ঠিক আছে? তো এইখানে কি করলে না, ভোল্ট মিটার একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পারবে, ভোল্ট মিটার লাগানো হয়। ওহমস লর একটা এক্সপেরিমেন্ট সমস্ত বোর্ডেই মোটামুটি আসে, মানে সিলেবাসে আছে। তো তুমি যখন একটা ব্যাটারি লাগালে, whenever you connected a battery across a resistor, তাহলে কি হবে না, তুমি এখান দিয়ে কারেন্ট পাবে। কারেন্টটা এই তার দিয়ে এরকম পাবে, সেটাকে কারেন্ট মাপার জন্য একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে দেখবে, সেটার আমি যাচ্ছি না, কারেন্ট মাপার একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে অ্যামিটার বলে, ঠিক আছে? ক্লিয়ার? আর কি, এর এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে তুমি ভোল্টেজ মাপার একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটাকে ভোল্ট মিটার বলে। তো ভোল্ট মিটার কিভাবে লাগায়, মিটার কিভাবে লাগায় সেই ব্যাপারে আমি যাচ্ছি না, সেটা পরে বলবো, তোমাদের মেন থিওরি যেটা বুঝতে হবে। তো তুমি ব্যাটারি লাগালে, এবার ব্যাটারি লাগিয়ে এখানে কারেন্ট মাপছো, এই তার দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। আর সেকেন্ডলি কি মাপছো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ তৈরি হচ্ছে, মানে রেজিস্ট্যান্সটার দুপাশে দু প্রান্তে কত ভোল্টেজ পড়ছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ওহমস লর এক্সপেরিমেন্ট। তো এখানে একটা চার্ট করতে হবে, একটা চার্টে থাকবে ভোল্টেজ, আরেকটা ভি ফর ভোল্টেজ অ্যান্ড আই ফর কারেন্ট। কি বললাম বোঝা গেছে? ভি ফর ভোল্টেজ, আই ফর কারেন্ট।
বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। এই একটা চার্ট করলে, কি করলে না ব্যাটারিটার ক্ষেত্রে তুমি যে রেজিস্ট্যান্স বা যেই ইনস্ট্রুমেন্টটা লাগিয়েছো রেজিস্ট্যান্স আর, সেইটাকে কিন্তু অ্যাজ ইট ইজ রাখবে, সেটা কোনো চেঞ্জ করবে না। ইউ উইল নট অল্টার দ্য রেজিস্ট্যান্স, যেই ম্যাটেরিয়ালটা লাগিয়েছো সেটা চেঞ্জ করবে না। অনেক কন্ডিশন আছে বলে দিচ্ছি। আর কি করবে, হোয়াট ইজ দ্য কন্ডিশন, এই রেজিস্ট্যান্স বা যেটাকে যেই ইনস্ট্রুমেন্টটাকে লাগিয়েছো তার কিন্তু তুমি শেপের কোনো চেঞ্জ করবে না। মানে এখানে যে, এক সেকেন্ড একটা ফোন এসছে, হ্যালো, একটু সবাই থাকো। না ভোল্টেজের একটা চার্ট বানালে আর রেজিস্টার আর কারেন্টের একটা চার্ট বানালে এখানে ডেটাগুলো লিখবে। আর যেটা যেটা কন্ডিশন বলছি, এই যে রেজিস্ট্যান্স মানে যেই মেটেরিয়ালটা এখানে লাগিয়েছো সেইটাকে চেঞ্জ করবে না, এক নম্বর কন্ডিশন। মানে ওইটা ওকে খুলে অন্য কোনো তার লাগাবে না, ওই জিনিসটাকে অ্যাজ ইট ইজ রাখবে। সেকেন্ড কন্ডিশন, খুব মন দিয়ে শুনবে, যেগুলো বইয়ে পাবে না, যেই মেটেরিয়ালটাকে রেখেছো তার কিন্তু শেপের কোনো চেঞ্জ করবে না। মানে দেখো এটাকে, এই যে রেজিস্ট্যান্সটাকে এইভাবে রাখা হয়েছে, মানে কি বলতো, ইট ইজ এ সিম্বল। রেজিস্ট্যান্সের এটা একটা সিম্বল, এটা কি দেখতে এরকম হয়? এরকম না। রেজিস্ট্যান্স দেখতে কিরকম হয়? বিভিন্ন রকমের হয়। মানে অ্যাকচুয়াল ভিজুয়ালাইজ যদি করো, রেজিস্ট্যান্স দেখতে হয়তো এরকম হবে। রেজিস্ট্যান্সের ওপর কালার কোড আছে, বিভিন্ন ক্লাস আমি করাবো। মানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি হয়তো ক্লাস দেখতে এরকম হবে, ব্যাটারিটা এরকম। রেজিস্ট্যান্সটাকে সিম্বলাইজ করা হয়, এই ডিনোট করা হয় এইভাবে। কি বললাম বুঝতে পেরেছো? ইয়েস আর নো? এটার অ্যাকচুয়াল মেটেরিয়ালটা হয়তো এরকম দেখতে হবে, এখানে অনেক কালার কোড ইত্যাদি থাকবে, দাগ থাকবে। ইট ইজ দ্য অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন অফ দ্য রেজিস্ট্যান্স। বোঝা যাচ্ছে? একটু রিপ্লাই দেবে। ছোট্ট পাতলা সিলিন্ড্রিক্যাল শেপের হয়, এটাকে সিম্বল করা হয়েছে এরকম, সিম্বলাইজ করা হয়েছে, মানে এটাকে ডিনোট করা হয় এইভাবে। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে, তাই তো? সবাই বুঝতে পারছো? Yes, sir. তো সেকেন্ড কন্ডিশন দ্যাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য শেপ অফ দ্য মেটেরিয়াল। এটাকে টেনে একটু বড় করে দিলে, এটাকে দুদিক দিয়ে টেনে বা চিপে দিলে, সরু করে দিলে, জোরে প্রেস করে, ওইসব করা যাবে না। ইউ হ্যাভ টু মেক দ্য শেপ অফ দ্য মেটেরিয়াল অ্যাজ ইট ইজ। এটাকে চেঞ্জ করতে পারবে না, ইউ ক্যান নট চেঞ্জ। চেঞ্জ করলে কিন্তু এই ল ভ্যালিড হবে না। এই কতগুলো কন্ডিশন আছে। এবং থার্ড কন্ডিশন, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল ক্যান নট বি চেঞ্জ। মানে অর দ্য টেম্পারেচার অফ দ্য মেটেরিয়াল শুড বি কিপ কনস্ট্যান্ট, শুড বি কেপ্ট কনস্ট্যান্ট। মানে তুমি যে ডেটাগুলো নিচ্ছ, এই যে এক্সপেরিমেন্টটা করছো, এই তিনটে জিনিসকে মেনটেন করতে হবে। এক নম্বর কি, মেটেরিয়ালটা চেঞ্জ করা যাবে না, এই যে মেটেরিয়ালটা আছে এটাকেই রাখতে হবে। সেকেন্ড কি, মেটেরিয়ালটার শেপ, লেন্থ, থিকনেস ইত্যাদি চেঞ্জ করা যাবে না। থার্ড কন্ডিশন কি, মেটেরিয়ালটার টেম্পারেচার, যেই টেম্পারেচারে তুমি এক্সপেরিমেন্টটা করছো, থ্রু আউট দিস ডেটা কালেকশন ওর টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে। বোঝা গেছে? এগুলো ক্যাটাগরিক্যালি বইয়ে হয়তো বলা থাকে না, বা ক্যাটাগরিক্যালি বলা থাকে না, বাট ইউ হ্যাভ টু নোট ইট ডাউন, আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলাটা ভ্যালিড না। এইবার কি করলে না, হ্যাঁ বলো। স্যার, এটা কি শুধু রেজিস্টার মানে ওই ডিভাইসটার জন্য, না পুরো সার্কিটটার উপরেই তিনটে কন্ডিশন লাগবে? দেখো আমি তো মেজার করছি কি, কারেন্ট থ্রু দ্য রেজিস্ট্যান্স। কারেন্টটা কার মধ্যে দিয়ে ভাবছি, এইখানে যা কারেন্ট হবে এখানেও সেম কারেন্ট, বিকজ ইট ইজ সিরিজ কানেক্টেড। আরো পরে বুঝতে পারবে সিরিজ প্যারালাল যখন পড়াবো। এইখানে যা কারেন্ট হবে এখানেও সেম কারেন্ট হবে, বিকজ দে আর ইন সিরিজ। ঠিক আছে, এটা পরে বুঝতে পারবে। তো আমি রেজিস্ট্যান্সটার কথাই বলছি, যেই মেটেরিয়ালটা লাগিয়েছো তার শেপের চেঞ্জ করতে পারবে না, তার টেম্পারেচারে চেঞ্জ করতে পারবে না, সেই মেটেরিয়ালটাকে চেঞ্জ করে অন্য মেটেরিয়াল আনতে পারবে না। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে। ওকে। এইবার কি করলে না, তোমাকে এই ব্যাটারিটা তুমি ধরো চেঞ্জ করছো, এই ব্যাটারিটাকে তুমি চেঞ্জ করতে পারো। একটু ধরো কখনো 2 ভোল্টের ব্যাটারি লাগালে, কখনো 5 ভোল্টের ব্যাটারি লাগালে, কখনো 10 ভোল্টের ব্যাটারি লাগালে। এই যদি মানে ব্যাটারিটা যদি তুমি রিপ্লেস করো তাহলে কি হবে, তুমি এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা পাচ্ছ, এই ভোল্টেজটার ভ্যালু চেঞ্জ হবে। বোঝা গেল? সিমিলারলি কারেন্টের ভ্যালুও চেঞ্জ হবে। বোঝা গেল কি বললাম? এইবার তোমাদের দেখবে প্র্যাকটিক্যাল ল্যাবে, যদি কোনো স্কুলে তোমাদের যেই স্কুলে করবে, এক এখানে অনেক ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই দেখতে এরকম হয়, এক্সপেরিমেন্ট করতে একটা বাক্সর মতো হয়, এরকম হয়। এইখানে নব থাকে দুটো, একটা কি দুটো নব থাকে। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে তুমি এই ব্যাটারি এই সাপ্লাইটার ভোল্টেজ চেঞ্জ করতে পারো, মানে ব্যাটারিটার পাওয়ার চেঞ্জ করতে পারো। কি বললাম বোঝা গেছে? এখানে তার দিয়ে মেন এসিতে কানেক্টেড থাকে, দেখবে তুমি এই এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, 5 ভোল্ট থেকে 10 ভোল্ট এরকম করতে পারো।
বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। সো দুটো রাস্তা আছে, তুমি ব্যাটারি চেঞ্জ করো, একটা ব্যাটারির জায়গায় দুটো তিনটে ব্যাটারি লাগাও, সেইভাবে ব্যাটারি বাড়াতে পারো ভোল্টেজ, মানে ব্যাটারিটা তুমি রিপ্লেস করো, 2 ভোল্টের ব্যাটারি লাগালে তারপরে 5 ভোল্ট, তারপর 10 ভোল্ট, বা একটা নর্মাল এরকম মেশিন লাগিয়ে দাও, সেখানে তুমি নব ঘুরিয়ে ঘুরিয়ে এই ভোল্টেজ এই পাওয়ারটা চেঞ্জ করতে পারবে, মানে কতটা ভোল্টেজ এখানে চেঞ্জ করতে পারবে। তো এই ঘটনাটা যদি ঘটাও তাহলে কি হবে, ধরো তুমি ব্যাটারি চেঞ্জ করছো, তাহলে কি হবে, এর অ্যাক্রসে ভোল্টেজটাও চেঞ্জ হবে, তুমি তো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ মাপছো, তাই তো, ইয়েস অর নো? ইউ আর মেজারিং দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টার, তাহলে এর অ্যাক্রসও ভোল্টেজ চেঞ্জ হবে এবং কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হবে, বিকজ তুমি যত এখানে ব্যাটারিটার পাওয়ার বাড়াবে তত ন্যাচারাল কারেন্টের ভ্যালুও বাড়বে, ইয়েস অর নো, ক্লিয়ার? সো এখানে এটাই বলা হয় যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস এ কন্ডাক্টর, মানে রেজিস্টারটাকে কি কন্ডাক্টরও বলা হয়, একই জিনিস, রেজিস্টার আর কন্ডাক্টর আলাদা কিছু না। এই মেটেরিয়ালটা কি, এর ভ্যালু, এর রেজিস্ট্যান্সটা যেই কনসেপ্ট আছে সেই ক্ষেত্রে এটাকে রেজিস্ট্যান্স বলা হয়। সো কন্ডাক্টর অ্যান্ড রেজিস্টার আর দ্য সেম থিং, দিজ আর নট ডিফারেন্ট, ঠিক আছে? কন্ডাক্টিভিটি অ্যান্ড রেজিস্টিভিটি দুটো ডাইমেনশনালি অ্যান্ড ফিজিক্যালি দুটো আলাদা কোয়ান্টিটি, সেগুলো আমি সব ডিটেলে বলবো, সেটা নিয়ে অসুবিধা হতে হবে না, বাট মেটেরিয়াল হিসাবে কিন্তু কন্ডাক্টর অ্যান্ড রেজিস্টার একই জিনিস, পয়েন্ট টু বি নোটেড, এটা মাথায় রাখবো। সো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাইড অ্যাক্রস এ কন্ডাক্টর অর রেজিস্টার, তুমি যাই বলো একই ব্যাপার। তো potential difference applied across a resistor is directly proportional to the current flowing it. এইটা বোঝার আগে তোমাকে ডেটাগুলো দেখতে হবে, ধরো তুমি এখানে কোনো ব্যাটারি লাগাওনি, ইউ হ্যাভ নট কানেক্টেড এনি ব্যাটারি অ্যাক্রস দিস পয়েন্ট, এখানে কোনো ব্যাটারি নেই, তাহলে ভোল্টেজ কত হবে, জিরো, কারেন্টও জিরো, ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে তো? এরপরে ধরো তুমি একটু ব্যাটারি বাড়িয়ে এখানে কিছু একটা ব্যাটারি লাগালে, তার ফলে দেখতে পাচ্ছ রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ পাচ্ছ 3 ভোল্ট, দেখতে পাচ্ছ এর অ্যাক্রসে 3 ভোল্ট ভোল্টেজ রিডিং দিচ্ছে, তখন দেখতে পাচ্ছ এই সার্কিট দিয়ে কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। একটু পরে ব্যাটারি চেঞ্জ করে আরেকটা ভালো হাই পাওয়ারের ব্যাটারি দিলে, ধরো ভোল্টেজটা হলো 6 ভোল্ট, এই রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ হলো 6 ভোল্ট, তখন দেখতে পাচ্ছ কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। একটু পরে আরো বাড়ালে, ভোল্টেজ 12 ভোল্ট করলে, তখন দেখতে পারবে এর অ্যাক্রসে কারেন্ট হলো হয়তো 4 অ্যাম্পিয়ার। তাহলে কি দেখতে পাচ্ছ, যত ভোল্টেজ বাড়াচ্ছ এখানে যত ভোল্টেজ বাড়ছে, আর এর অ্যাক্রসে যত ভোল্টেজ বাড়ছে কারেন্টও তত বাড়ছে, ইয়েস অর নো, ক্লিয়ার? সো ইট ইজ কোয়াইট, ফ্রম দিস ডেটা এখান থেকে কিন্তু ওহমস ল আসছে। তো যে কোনো রেজিস্টার বা কন্ডাক্টর যাই বলো না কেন, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, দ্যাট ইজ ভি ইজ প্রপোর্শনাল টু আই। বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? এই ডেটার থেকেই এটা এসছে, এখানে কিন্তু কেউ আকাশ থেকে, এই ইট ইজ এ এক্সপেরিমেন্টাল ল, ওহমস ল, যেটা আমি এখানে লিখিনি এখনো, ইট ইজ এক্সপেরিমেন্টালি প্রুফ, এই চার্ট থেকে এসছে। তো এর পেছনে দেখো, এর ব্যাকগ্রাউন্ডে কি, ভোল্টেজ ইজ ভোল্টেজ অ্যাক্রস এনি কন্ডাক্টর আর রেজিস্টার যাই বলো না কেন ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট রেজিস্টার বা কন্ডাক্টর, হোয়াট এভার ইউ মে কল। তো voltage flowing through the resistor or conductor is proportional to the current flowing through the resistor or conductor, provided the material cannot be changed, মানে রেজিস্টার বা কন্ডাক্টর সেটাকে তুমি চেঞ্জ করতে পারবো না। সেকেন্ড থিং, the shape of the material cannot be changed, should not be changed, ও শেপটা অ্যাজ ইট ইজ রাখতে হবে, কেন শেপ অ্যাজ ইট ইজ রাখতে হবে সেটা আমি পরে বলবো। আর দ্য থার্ড থিং, দ্য টেম্পারেচার অফ দ্য কন্ডাক্টর আর রেজিস্টার শুড নট বি চেঞ্জ, এই তিনটে কন্ডিশন মেনটেন করতে হবে, তাহলে পরেই ভি ইজ প্রপোর্শনাল টু আই হবে। যদি এই তিনটের মধ্যে যে কোনো একটা কন্ডিশনের ভায়োলেশন হয় তাহলে কিন্তু এই ফর্মুলা থাকবে না, মানে তখন হয়তো দেখবে 3 ভোল্ট হলে 1 অ্যাম্পিয়ার, যদি এর মধ্যে যে কোনো একটা ভায়োলেশন হয়ে যায় বা সব কটা বা যে কোনো একটা ভায়োলেশন হলে দেখবে 6 ভোল্টে হয়তো হয়ে যাচ্ছে 1.5 অ্যাম্পিয়ার, মানে কি সেম রেশিওতে বাড়ছে না। বা 12 ভোল্ট করলে তখন হয়তো দেখা গেল এটা হয়ে গেল 0.5 অ্যাম্পিয়ার, মানে কি তুমি 6 ভোল্ট থেকে যখন 12 ভোল্টে গেলে হয়তো টেম্পারেচার অনেক বেড়ে গেছে, মানে এটা কনস্ট্যান্ট হয়নি, এটা ভ্যারি করে গেছে, তখন কিন্তু আর ওহমস ল ভ্যালিড হবে না, বোঝা গেছে? তো ওই জন্যই বললাম, তো যদি এই তিনটেই ভ্যালিড থাকে, তিনটে কন্ডিশনই মেনটেন হয়, তাহলে পরেই তুমি এরকম রিডিং পাবে।
ইয়েস অর নো? তো এইটা ভ্যালিড থাকবে। ওহমস ল এটাই বলছে যে ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট when these three things are maintained. ওকে, তো এবার দেখো ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, তাহলে এই ক্ষেত্রেই দেখতে পাবে যখনই যে কোনো ধরো ইকুয়েশন দেখছো দ্যাট এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, সিম্পল ম্যাথামেটিক্স, এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? অল অফ ইউ নো দ্যাট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আছে, ইয়েস অর নো? 9 এ পড়েছো বা অনেকে 8 এ পড়েছো। তো এখানেও যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ভি ইকুয়ালস টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইন্টু আই, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে রেজিস্ট্যান্স বলা হয়। বুঝা গেছে? দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট of Ohm's law is called the resistance of the material. Clear all of you? Yes or no to reply দেবে। All of you understand? Yes, sir. এইবার এইখান থেকে তোমাদের কতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপচুয়াল কোশ্চেন আছে, সেটা আমি এখনই বলবো। এর মধ্যে যদি কারোর কোনো ডাউটস থাকে ইউ ক্যান আস্ক মি। টুডে ইজ দ্য বেসিক। হ্যাঁ বলো। স্যার, এরকম যদি কোনো কন্ডিশন আসে কি আমরা এই যে মানে যে তারটা ইউজ করছি এটার লেন্থ বাড়িয়ে দিলাম, তখন কি লয়ের উপর এফেক্ট করবে? হোয়াটএভার ইউ আর আস্কিং ইজ এ গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি কি এই যে তারটা, এই যে এই রেজিস্টার বাদে এই যে তারের যে রেজিস্ট্যান্স আছে, এই তারের রেজিস্ট্যান্স ইজ টেকেন নেগলিজিবল, বা এর রেজিস্ট্যান্সটাকে জিরো ধরা হয়। সো ইফ ইউ চেঞ্জ দ্য ওয়্যার ইট উইল নট বি অ্যাফেক্টেড। বোঝা গেছে? দিস ফর্মুলা উইল বি আনএফেক্টেড, এটাই থাকবে। দিস উইল নট মেক এনি এফেক্ট টু দিস ইকুয়েশন। তুমি যদি মেটেরিয়ালটা ঠিক রেখে তারটা চেঞ্জ করে দাও, নো প্রবলেম। ওকে, বাট তোমাকে মেটেরিয়ালটা ঠিক রাখতে হবে, মেটেরিয়ালের শেপ ঠিক রাখতে হবে, এবং মেটেরিয়ালের টেম্পারেচার যেন কনস্ট্যান্ট থাকে। এই তিনটে কন্ডিশন মেনটেন হলে এটাই হবে। বুঝা গেছে? ক্লিয়ার? সো এইখানে ভি ইকুয়ালস টু আড়াই, এত অবধি সবাই 9-10 পড়েছো। এবার এক্সপেরিমেন্টাল আছে, এটা বললাম। এইবার যেটা তোমাদের ক্লাস 11-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো। এই ইকুয়েশনটা লাগবে। কতগুলো গ্রাফিক্যাল প্রবলেম আছে এবং গ্রাফিক্যাল কনসেপ্ট, তোমাদের ম্যাথামেটিক্যাল কনসেপ্ট এখানে লাগবে। কতগুলো শর্টকাট ট্রিক্সও দেবো, কি কি অঙ্ক এখান থেকে আসে। এত অবধি সবার লেখা হয়ে গেলে বলবে, মুছে দেবো এটা। হ্যাঁ স্যার। অর্ক, ঋতিকা, রেহনা, ডান। সোমা ঘোষ শুনতে পাচ্ছ? সোমা মানে মাঝে মাঝে লিঙ্ক কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। নো প্রবলেম, তুমি পরের দিন থেকে মানে ভালো মোবাইল বা লিঙ্ক নিয়ে করো, তোমার কোনো অসুবিধা নেই। অনেকের মাঝে মাঝে হয় এটা। রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? পুরো রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। আজকে কি তোমাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সোমা? হ্যাঁ স্যার। ওয়াইফাই না তোমার মোবাইল? মোবাইল। জিও নেট নাকি? ওই জন্য জিও নেটে এটা হয়। জিও নেট ইউজ করছো? হ্যাঁ স্যার। এটা কি আজকেই হচ্ছে না রোজই হয় এটা প্রায়? কারণ আমার ফিডব্যাক নিতে হবে কার কি। মাঝে মাঝেই হয়। আচ্ছা, ওখানে কি জিওর কানেকশন পুয়ার, মানে জিওর কানেকশন খুব একটা ভালো না নাকি, এরকম কিছু তোমাদের যেখানে আছে? হ্যাঁ স্যার, জিও ভালো আসে না, মানে মাঝে মাঝে খুব ভালো আসে, মাঝে মাঝে আসে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের ওয়াইফাই বা কিছু নেই বাড়িতে, রাউটার? না স্যার। ঠিক আছে, যদি কোনো দেখো, যদি অল্টারনেট কোনো মোবাইল থাকে বাড়িতে, ধরো বাড়িতে বাবা বা মার, অন্য কারোর ভাই বা কারোর যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে, এয়ারটেল ফেয়ারটেল, তাহলে তার হটস্পট দিয়ে ইউজ করতে পারো। আচ্ছা স্যার। তাহলে এই অল্টারনেট গুলো বলে রাখো। আচ্ছা যাই হোক, তো এইটা হলো তোমাদের এই কনসেপ্ট, ভি ইকুয়ালস টু আড়াই। সবার লেখা হয়ে গেছে, তাহলে এটা মুছে দিই। রেকর্ডিং সবাই পেয়ে যাবে, নো প্রবলেম। এইবার একটা সিম্পল ম্যাথামেটিক্স তোমাদের বুঝতে হবে, এবং সেটা তোমরা সবাই ক্লাস 12-এ উঠেছো, আশা করি সবাই জানবে। তাও কোভিডের জন্য অনেকেরই নলেজের একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমি জানি। সিম্পল ম্যাথামেটিক্স আমাকে কেউ একজন বলবে, দেখি কেউ জানো কিনা। ভেরি ইজি। এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে?
এনি স্ট্রেট লাইন, ধরো এই লেন্থটা সি, ওয়াই অ্যাক্সিসকে এই স্ট্রেট লাইনটা কতটা পোর্শনে কাট করেছে, না সি পোর্শনে কাট করেছে। হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দিস স্ট্রেট লাইন? ক্যান এনিওয়ান গিভ মি? y equals to mx plus c. ভেরি গুড। সবাই জানো কি এটা? না জানলে নো প্রবলেম, আমাকে বলবে। কৃতিকা, সোমা, অর্ক, গেহনা, তো 9 এর কনসেপ্ট নাকি জানো? এটা একটু রিপ্লাই দেবে। কৃতিকা জানো? কৃতিকা তো বললে। সোমা জানো? সোমা, সৃজিতা, কৌশানী জানো? হ্যাঁ স্যার। ওকে। দেবস্মিতা, অর্ক লেজেন্ড, অর্ক মৈত্র। হ্যাঁ বলো অর্ক। বলছি জানি এটা। ওকে, আমাকে জেনে নিতে হলো যে কোথায় জানো। তো ভেরি গুড। এইখানে কোনটা কি পোর্শন না জানো? সি হচ্ছে এইখানে কাট করছে। হোয়াট ইজ এম? ক্যান এনিওয়ান গিভ মি অ্যান্সার? হোয়াট ইজ এম? Slope of the line. স্লোপ অফ দ্য, ওকে ভেরি গুড, স্লোপ। আচ্ছা, এটা তো এটা গেল। এবার যদি কোনো স্ট্রেট লাইন, এবার আমি এটা মুছে দিচ্ছি। অরিজিন দিয়ে যায়, এর ইকুয়েশন কি হবে? Sir, y equals to mx. ইয়েস, বিকজ তার মানে এখানে সি কত? সি জিরো, বিকজ এটা অরিজিন দিয়ে গেছে, এটা ওয়াই অ্যাক্সিসকে কোনো কিছুই কাট করেনি। সি জিরো, দ্যাটস ওয়াই ওয়াই ইকুয়াল টু এম এক্স হলো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? নাও অল অফ ইউ নো দ্যাট এম ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন, তাই তো? এবার দেখো, হাউ ইউ ক্যান ফাইন্ড দ্য স্লোপ। স্লোপের আরেকটা ইকুয়েশন আছে, সেটাতে আমি যাচ্ছি না, বা সেটা আমি এখনই বলে দিই, কারণ তোমাদের শর্টকাটটাও জেনে রাখা দরকার, যেটা আমি যেটার জন্য এটা এত কিছু বলতে হচ্ছে। এম ইজ নট, যদি বলো এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে, এর তো ইকুয়েশন সবাই জেনে নিলে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। এই স্ট্রেট লাইনটা যদি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল থিটা করে, if this straight line makes an angle theta with respect to the positive x-axis, because this is x-axis এর positive দিক, so what what is the relation between m and theta? Can anyone give me the answer? M is equal to tan theta, tangent of the line. Very good. M is equals to tan theta. All of you know this? Yes or no? দেখো, খুব সিম্পল জিনিস, বড় বড় অঙ্ক কত 2 মিনিটে হয়ে যাবে, সেটা আমি বলে দিচ্ছি। m is equals to tan theta. tan থিটার আরেকটা প্রপার্টি, ক্যান এনিওয়ান গিভ মি? থিটা যত বাড়ছে, ধরো থিটার ভ্যালু জিরোর থেকে বাড়ছে, থিটার ভ্যালু জিরো, একটা চার্ট করছি, থিটা অ্যান্ড ট্যান থিটা। থিটা যত বাড়ে ট্যান থিটার ভ্যালু বাড়ে না কমে? থিটা বাড়লে ট্যান থিটাও বাড়ে, বিকজ অল অফ ইউ নো ট্যান থিটা, থিটা জিরো হলে ট্যান থিটা জিরো। থিটা 30 হলে কত হয়? 1/√3। থিটা 45 হলে কত হয়? 1। 60 হলে কত? √3। 90 হলে কত? ইনফাইনাইট। ইনফাইনাইট মানে ইনফাইনাইট, বুঝতেই পারছো। তার মানে কি, দেখতেই পাচ্ছ থিটা যত বাড়ে ট্যান থিটাও বাড়ে। দ্যাট মিনস থিটা যত কমবে, এখান থেকে আসে, থিটা যত কমবে ট্যান থিটাও কমবে। দ্যাট মিনস থিটা ইজ প্রপোর্শনাল টু ট্যান থিটা ইজ প্রপোর্শনাল টু থিটা। ক্লিয়ার অল অফ ইউ? এই বেসিক লজিকটা দেখো, এখানে সব কটা লজিক কিন্তু কাজে লাগবে ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। এইবার এইখান থেকে দেখো খুব মন দিয়ে, ওয়াইটা কি? ওয়াই ভ্যারিয়েবলটা ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স এক্স ভ্যারিয়েবলটা এক্স অ্যাক্সিস বরাবর। এইখান থেকে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট এম? ওয়াই অ্যাক্সিস বরাবর যে আছে তাকে এক্স অ্যাক্সিস বরাবর যে আছে সেটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে ইউ উইল গেট দ্য এম, দ্যাট ইজ দ্য স্লোপ, দ্যাট ইজ ট্যান থিটা। ক্লিয়ার অল অফ ইউ দিস রিলেশন? ইয়েস অর নো?
ওয়াই বাই এক্স করে দাও, তোমার তাহলে ওই স্ট্রেট লাইনটার স্লোপ বেরিয়ে যাবে এম ইজ ইকুয়াল টু এম, এবং এটাও আমি এক্সট্রা লিখে রাখলাম, পরে এটা কাজে লাগবে। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? নাও এটা সবার লেখা হয়ে গেলে বলবে, এটা আমি মুছে দেবো। এই পিকচারটা কেন সবাই নোট ডাউন করে রাখো, বিকজ এটার খুব কাজে লাগবে। দুই ধরনের অঙ্ক হোমস ল থেকে গ্রাফিক্যালি আসে। প্রথমে আমি কনভেনশনাল রুলটা বলবো, তারপরে শর্টকাট ট্রিক্সটা বলবো। কৌশলী বোঝা যাচ্ছে? এবার আমি এটা মুছে দিচ্ছি, এই জিনিসটা থাক। y ইকুয়াল টু এম এক্স এর আমি ছোট্ট করে এটা লিখে রাখছি, y এক্স, এটা ছিল y ইকুয়াল টু এম এক্স এর, এটা ছিল থিটা অ্যাঙ্গেল। এই ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়ালস টু এম এক্স। এইবার আমি ওহমস লটা লিখছি। ওহমস লতে কি দেখেছো? v ইকুয়ালস টু আর আই, আই আরও লেখা, আমি আর আই লিখলাম। ওই চার্টটা মনে আছে তো, আজকে লিখেছি ভি যত বাড়ছে আইও বাড়ছে, তাই তো? তো এইখানে যদি তুমি দেখো, ভিটা ওয়াই অ্যাক্সিস বরাবর লেখো, আর আইটা এক্স অ্যাক্সিস বরাবর লেখো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে হোয়াট উইল বি দ্য রিলেশন, মানে ভিআই এর রিলেশনটা কি হবে দেখো। এটা একটা কি y ইকুয়াল টু এম এক্স, এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন কিনা? সো v ইকুয়ালস টু আর আই, এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। ইয়েস অর নো? Yes, sir. অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? পরিষ্কার বোঝাই যাচ্ছে। v is proportional to i and v equals to r, তো it should be a straight line. That's why দেখতে পাচ্ছ v, আমি ডেটাটাও একবার লিখে মুছে দিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। কি ছিল? ভোল্টেজ যখন জিরো, কারেন্টও জিরো। ভোল্টেজ যখন ধরো কি বলেছিলাম, পরের ডেটাটা একটু বলো কেউ একজন, কি ছিল, কত ভ্যালু, যদি কেউ নোট ডাউন করে রাখো। 3 ভোল্ট, তখনও কত ছিল? 1 অ্যাম্পিয়ার। 6 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার, এরকম ছিল। ইয়েস আর নো? Yes, sir. তো জিরোতে জিরো, জিরোতে জিরো পেয়েছিলে, এটা আমি মুছে দিই। তাহলে কার্ভটা কি করে পাচ্ছ? এখানে দেখো, তোমরা তো 9-10 গ্রাফ প্লট করেছো, সেখান থেকেই পেতে পারো। ভি অ্যাক্সিস ভি ওয়াই বরাবর, আই এখানে বরাবর। ভি এর ভ্যালু যখন 3, এটা ধরো 3, ওর ভ্যালু ধরো 1, এটা এখানে পেলে। তারপরের পয়েন্টটা 6 হলে 2, 6 হলে 2, এরকম ধরো 6 হলে 2 মানে দাঁড়াও, এটা হচ্ছে 0 0 1 3 2 6, মোটামুটি এরকম এরকম ধরো যাবে, এরকম এরকম যাবে। সো দিস উইল বি স্ট্রেট লাইন। দেখতেই পাচ্ছ একদম সেম প্রপোর্শনে যখন বাড়ে তখন পুরো স্ট্রেট লাইন না, বিকজ সেম রেশিওতে বাড়ছে, তো ইট উইল বি স্ট্রেট লাইন। এইখানে যেটা বলার উদ্দেশ্য, এবার আমি এটাকে মুছে দিয়ে একদম তোমাদের এটা বোঝানোর জন্য বললাম, দিস উইল বি দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন অফ ভি অ্যান্ড আই। তাহলে এখান থেকে হোয়াট উইল বি দ্য স্লোপ অফ দ্য কার্ভ, দেখো এইখানে স্লোপ যে কোনো ইকুয়েশনে স্ট্রেট লাইনের বার করার সময় যে ভ্যারিয়েবলটাকে দেখতে হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে আর এক্স অ্যাক্সিস বরাবর কি আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে, এক্স অ্যাক্সিস বরাবর আই আছে। তাহলে হোয়াট উইল বি দ্য স্লোপ, এইটাকে ভুলে যাও এখন, এটা মাথায় রাখবে না, কারণ এটার সাথে গুলাবে। এর ইকুয়েশন কি হবে? স্ট্রেট লাইন হবে। তাহলে এর স্লোপ কত হবে? ভি বাই আই উইল বি দ্য স্লোপ। ইয়েস অর নো? তাই তো? এটা স্ট্রেট লাইন ইকুয়েশন হবে, বুঝতে পারছো? ভি বাই আই উইল বি দ্য স্লোপ অফ দিস স্ট্রেট লাইন। এই ইকুয়েশন থেকে কি পাচ্ছ? ভি বাই আই ইকুয়ালস টু আর। দ্যাট মিনস এই স্ট্রেট লাইনের ভি বাই আই যখন তোমার কোশ্চেনে দেবে, ভি বাই আই ওহমস লর, তাহলে এর স্লোপটা কত হবে? এম ইকুয়ালস টু আর, এম মানে স্লোপ। এই ভি আই কার্ভ যখন কার্ভ দেবে তখন তার স্লোপটা হবে রেজিস্ট্যান্স। বোঝা গেছে? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? Yes, sir. ওকে। এইবার
এই স্ট্রেট লাইনটা যদি এর সাথে θ1 অ্যাঙ্গেল করে, তাহলে এটা কত হবে? m ইকুয়ালস টু r ইকুয়ালস টু θ1 বলছি না, ধরো থিটা বলছি, tan থিটা হবে। yes or no? ক্লিয়ার অল অফ ইউ? Yes, sir. এত অব্দি সবাই বুঝতে পারে, সেটা রিপ্লাই দেবে। কারণ স্লোপটাই জানো, কোনো স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যে থাকে তার সাথে যে অ্যাঙ্গেল করে, দ্যাট ইজ দ্য স্লোপ। কারোর কোনো অসুবিধা থাকলে বলবে। সৌমা বোঝা যাচ্ছে? কৌশালী, অর্ক, দুইজন অর্ক, সমীর, দৈপায়ন, রেহানা, yes or no একটু রিপ্লাই দেবে। Yes, sir. ওকে, নাও আই এম গিভিং ইউ এ ডিফিকাল্ট টাইপ অফ কোশ্চেন, সবাই মন দিয়ে দেখবে, যেই জন্য এগুলো করানো। এইখানে কি বলেছি? থিটা যত বাড়ে ট্যান থিটাও বাড়ে, এইখানেই এর উত্তরটা আছে। এবার আমি এটা মুছে দিচ্ছি। তোমাকে ধরো একটা অঙ্ক দিয়েছে, ভিআই কার্ভ দেবে, এটা তো তোমাদের ওপরের জিনিসটা বোঝালাম। এইখানে এই অঙ্কটা দিয়েছে যে ভিআই একটা রিলেশন দিয়েছে, এই কার্ভটার ওপরে শুধু লিখে দেবে দিস ইজ R1, আর এই কার্ভটার ওপরে লিখে দেবে দিস ইজ R2। এর মানেটা বলে দিচ্ছি, এই যে ডিনোট করছে R1 R2, এটার সাথে কিন্তু এটা নতুন একটা অঙ্ক দিয়েছি, তোমাকে এর হেল্প নিয়ে এটাকে এক্সপ্লেন করতে হবে, অ্যান্সার বার করতে হবে। এইটা মানে হচ্ছে এই যে স্ট্রেট লাইন, এখানে দুটো ইকুয়েশন আছে, মানে দুটো স্ট্রেট লাইন আছে, দেখতে পাচ্ছ? মানে এইখানে যে রিলেশনটা আছে, এই যে এই লাইনটা কি ডিনোট করছে? R1। এইখানে দেখো এই যে স্ট্রেট লাইনটা করেছিল, এটা এটা মানে কি? ভিআই রিলেশনশিপ, মানে ভোল্টেজের সাথে কারেন্টের রিলেশনশিপ ড্রন অন দ্য রেজিস্টার আর, তাই তো? ইয়েস অর নো? যদি রেজিস্ট্যান্সটা আর হয়, তাহলে তার রিলেশন সেটা কি হবে? স্ট্রেট লাইনটা এরকম হবে। এখানে কি আছে? দুটো রেজিস্টারের রিলেশন দিয়েছে, বুঝতে পারছো? মানে এই লাইন বরাবর রেজিস্ট্যান্সটার ভ্যালু কত? R1, বুঝতে পারছো? ইয়েস অর নো? দুটো ইকুয়েশন আছে, দুটো লাইন আছে, আর এর ইকুয়েশন কি? এই লাইন বরাবর রেজিস্ট্যান্সটার ভ্যালু R2, মানে এর ইকুয়েশন কি হবে? এর ইকুয়েশন, V equals to IR2. আর এটা হচ্ছে ভি ইকুয়ালস টু IR1। বোঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে? রিপ্লাই দেবে। ইয়েস অর নো? এইবার তোমাকে দুটো অপশন আমি বলছি, তিনটে হয়তো অপশন দিয়ে দিয়েছে, বা অপশন না দিলে তোমাকে বার করতে বলতে পারে কোনটা ঠিক হবে। R1 ইজ গ্রেটার দ্যান R2, না 2 নম্বর R1 ইজ লেস দ্যান R2, না 3 নম্বর R1 ইজ ইকুয়ালস টু R2। Sir, R1 greater than R2. আচ্ছা, প্রত্যেকে আমাকে বলবে, এটা 1 মিনিট লাগবে, কি করে করছো, অনেক রকম রাস্তা আছে। প্রথম কথা, সবাই মন দিয়ে, R1 এর এখানে স্যার স্লোপটা বেশি, Greater হবে। ওখানে তো বেশি হবে R1। এটাও এটাও হ্যাঁ, কি করে কি করেছে বলো? স্যার R1 এর স্লোপটা বেশি, স্যার তার মানে থিটাটাও বেশি। আচ্ছা, কেন R1 এর স্লোপ কেন বেশি হবে বলো? স্যার থিটাটা বেশি এখানে, স্যার অ্যাঙ্গেলটা বেশি এখানে rather than R2। ভেরি গুড। মানে দেখো, R1টা যদি এইভাবে রাখবে, এইটা হচ্ছে R1 এর অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটা ধরো θ1, তাই তো পুরোটা। আর R2 কত অ্যাঙ্গেল করছে? এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ θ2। এসব না গহনা, বুঝতে পারছো? গহনা, Yes, sir. সো দেখো R1 কত অ্যাঙ্গেল করছে? θ1, R2 θ2। অল অফ ইউ নো দ্যাট স্লোপ ইজ হোয়াট? m ইকুয়ালস টু r ইকুয়াল টু tan থিটা। ফর্মুলাটা লিখে নাও তাহলে। R1 কত স্লোপ করছে সেটাকে যদি m1 বলো, তাহলে m1 উইল বি ইকুয়ালস টু R1 উইল বি ইকুয়ালস টু tan θ1, তাই তো? অ্যান্ড m2 উইল বি ইকুয়ালস টু R2 উইল বি ইকুয়ালস টু tan θ2। এখানে পুরো ম্যাথামেটিক্স আছে, আর কিচ্ছু নেই।
আর ওহমস ল তো বেসিক আছেই। তাহলে এখানে কি হচ্ছে, ফ্রম দিস পিকচার ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার দ্যাট, এরপর আমি এখানে লিখছি θ1 ইজ গ্রেটার দেন θ2, ইয়েস অর নো, তাই তো? সো যদি θ1 গ্রেটার দেন θ2 হয়, দেন অ্যাকর্ডিং টু দিস থিং এই চার থেকে দেখতে পাচ্ছি থিটা যত বাড়ে ট্যান থিটাও বাড়ে। দ্যাট মিনস ট্যান θ1 ইজ গ্রেটার দেন ট্যান θ2, ইয়েস অর নো, তাই তো? তো ট্যান θ1 মানে কি এখানে r1 ইজ গ্রেটার দেন r2। ক্লিয়ার অল অফ ইউ? কারোর কোনো ডাউটস থাকলে বলবে। সোমা, গহনা, और অর্ক, সমীর, সমীর বুঝতে পেরেছো? ওকে। কৃতিকা বোঝা গেছে? কৌশানী, নিশা বুঝতে পারছো? নিশা, নিশা বুঝতে পারছো? Okay. শুভপ্রীতা বুঝতে পারছো? শুভপ্রীতা বক্সি। এইটা ম্যাক্সিমাম আসে, কিন্তু আমি বলে দিচ্ছি, আবার সাবধান করে দিচ্ছি, কোশ্চেন টুইস্ট করে দেয়। কোশ্চেন টুইস্ট করে দেয় মানে বলে দিচ্ছি, সবাই আবেগ মানে দেখেই ভাবে কমন কোশ্চেন এসে গেছে, আনন্দের চোটে করে দেয় সঙ্গে সঙ্গেই ভাবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিলেই কিন্তু কেস উল্টো হয়ে যেতে পারে, সেটা আমি এখন বলবো। কেউ শর্টকাট করতে যাবে না, যেটা যাবে সেটাকে ইউজ করবে। ওয়াই অ্যাক্সিস বরাবর আই দেবে, এক্স অ্যাক্সিস বরাবর ভি দেবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে কি হবে আগে বলো, কোশ্চেনটা আমি পরে দেব। এই ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড, খুব সাবধান। তোমার ওহমস ল কি বলছে, হোয়াট গিভস দ্য কনসেপ্ট অফ ওহমস ল? ওহমস ল কি বলছে, ভি ইকুয়ালস টু আই আর, তাই তো? এইটা চেঞ্জ হবে না, ভি ইকুয়ালস টু আই আর, একটু রিপ্লাই দেবে। তো তোমার স্লোপ বার করার ফর্মুলা কি, কেউ ভুলবে না, ওয়াই অ্যাক্সিস বরাবর যে থাকবে দ্যাট শুড বি ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস বরাবর যে আছে, তাহলেই সেটাই তোমার স্লোপ দেবে। তো এইখানে এটাও স্ট্রেট লাইন হবে, এটাও স্ট্রেট লাইন হবে, বিকজ ওয়াই, তুমি চার্টটা দেখো, ভি আই ছিল 0 ভোল্ট 0 কারেন্ট, তারপরে কত ছিল বলো একটু কেউ একজন, কত? 6 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 4 অ্যাম্পিয়ার। তো তুমি এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজটাকে বসাও, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টটাকে বাড়াও, এটাও স্ট্রেট লাইন পাবে, কারণ সেম রেশিওতে বাড়ছে, একই জিনিস, এটাও স্ট্রেট লাইন পাবে। বাট হোয়াট উইল হ্যাপেন দেখো, তুমি কিন্তু এখানে ভি বাই আই করলে স্লোপ পাবে না, পয়েন্ট টু বি নোটেড, ইউ হ্যাভ টু ডু ওয়াই বাই এক্স, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে আছে, আগের ক্ষেত্রে ভি আই যখন ছিল, তার মানে হোয়াট উইল গিভ ইউ দ্য স্লোপ, আই বাই ভি, দিস উইল গিভ ইউ দ্য স্লোপ, ইয়েস অর নো, তাই তো? আই বাই ভি, দিস উইল গিভ ইউ দ্য স্লোপ। এর ইকুয়েশন কি হবে, হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ দিস লাইন বলো, প্র্যাকটিস করতে হবে। I equals to y equals to mx, I equals to mv, yes or no? Clear all of you? তাই তো? So I by v will give you the slope. So এইখান থেকে দেখো, এইবার তোমাকে দেখতে হবে ওহমস লটা তো চেঞ্জ হবে না, ওটা তো ঠিকই আছে, তাহলে এখান থেকে বার করতে হবে I by v, তাহলে I by v করো কত হয়, 1/r, I by v করলে হবে 1/r। সো এই ইকুয়েশনটার স্লোপ কত হবে, আমি এখানে না লিখে, ছবিটা ক্লামজি হচ্ছে, আমি এখানে লিখছি v equals to ir, so I by v equals to 1/r। এখানে দাঁড়া এক সেকেন্ড, আমার এখানে আবার যখনটাকে এডিট করবো আবার এখানে কিছু লেখা আসতে পারে, এখানে কি আসবে, দাঁড়া এক সেকেন্ড, এখানটা দেখা যাচ্ছে, একটু দাঁড়া, আমার ক্যামেরাটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তো v equals to ir, I by v equals to 1/r। তার মানে এখানে স্লোপ কোনটা হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস স্লোপ, I by v equals to, দেখো ওহমস ল
তো চেঞ্জ হবে, এটা কি থাকবে, তো 1/r উইল বি দ্য স্লোপ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এইবার এই লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ ভি অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা করবে সেটা কত, থিটা। তাহলে হোয়াট উইল বি দ্য রিলেশনশিপ বিটুইন এম অ্যান্ড 1/r অ্যান্ড থিটা? সেম রিলেশন, দেখো এম equals to 1/r equals to tan theta. That is the main thing. বুঝা গেছে? That is 1/r equals to tan theta. বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। Yes or no? Clear? ওকে, একই জিনিস, থিটা বাড়লে tan theta বাড়ে, থিটা কমলে tan theta কমে, একই জিনিস। এবার ধরো তোমাকে এখানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, I/v দি, সবাই মন দিয়ে দেখবে কোশ্চেনটা কি দিয়েছে কোশ্চেন পেপারে, I/v দিয়েছে না v/i দিয়েছে। দুটোর ক্ষেত্রে কিন্তু স্লোপের কনসেপ্ট আলাদা, বলেই দিলাম। এইটা R1, এইটা R2, মানে কি আবার জিনিস, R1 মানে কি, এই লাইনটা কিসের জন্য, এই লাইনটা R1 রেজিস্টারের জন্য। এটা মানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে, এটা মানেই ভাবে কি স্লোপ দিয়েছে, না, আগেরটার ক্ষেত্রে সেম, আগেরটা অ্যাক্সিডেন্টালি স্লোপের ভ্যালু আর রেজিস্ট্যান্সটা এক হয়ে গেছিল। এই মানেটা কি, বারবার আমি এই জায়গাটা পয়েন্ট আউট করি, এই লাইনটার মানে কি, হোয়াট ডাজ দ্য লাইন, এই যে R1 এর সিগনিফাই করছে কি, এই যে রিলেশন কার্ভটা পেয়েছো, স্ট্রেট লাইনটা পেয়েছো, এটা R1 রেজিস্ট্যান্সের জন্য আর এটা R2 রেজিস্ট্যান্সের জন্য, তাই তো? এবার তোমাকে একই কোশ্চেন, R1 is greater than R2, না R1 is less than R2, না R1 is equals to R2, এটা বলবে। তো তোমাকে দেখো পয়েন্ট টু বি নোটেড, একই জিনিস θ2 হয়। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছ যে 1/r1 এখানে দেখা যাচ্ছে, ওকে, এখান থেকে কি হবে তাহলে বলো, I/v এর ক্ষেত্রে কি হবে, 1/r equal to tan theta, দ্যাট মিনস 1/r equal to কি হবে বলো, tan θ1, 1/r1 এটা হবে, and 1/r2 is equal to tan θ2 হবে, তাই তো? তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দাও। তো জাস্ট ডিভাইড করে দাও 1 ডিভাইডেড বাই 2, হোয়াট উইল হ্যাপেন, 1/r1 বাই দিস, এটা করলে r2টা উপরে চলে যাবে, r2/r1 is equal to tan θ1 by tan θ2। ইয়েস অর নো? তাই তো? এটাকে পরিষ্কার করে লিখি, একটু রিপ্লাই দেবে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? এবার দেখো, এবার একই জিনিস, কোনটা বড়, θ1 is greater than θ2, yes or no? It is quite natural that θ1 is greater than θ2। তাহলে এটা কি সিগনিফাই করছে, that means tan θ1 should be greater than tan θ2, yes or no? That means tan θ1 by tan θ2 should be greater than 1। এটাকে এদিকে নিয়ে আসো, তাই তো? সবাই বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? দ্যাট মিনস এই, তাহলে এই রিলেশন আর এই রিলেশন থেকে তুমি কি পাচ্ছ বলো, R2 by R1 is equal to tan θ1 by tan θ2, এটা কি, this is greater than 1, that means this should be greater than 1, এই ভ্যালুটা তো এর সাথে সমান। তো tan θ1 by tan θ2 is greater than 1, that means R2 by R1 is greater than 1, that means এখান থেকে কিভাবে, R2 is greater than R1, বোঝা গেছে? তার মানে এক্ষেত্রে সেকেন্ডটা হবে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, yes or no? All of you understand? এই কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসে, সবাই দেখবে। দেখো এই ক্ষেত্রে I/v দিলে কি তোমার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট এর থেকে কিন্তু শর্টকাট আর নেই। আমি একবারই তোমাদের আরেকটা রাস্তা ছিল, ওটা আমি বললাম না, ওটা কমপ্লিকেটেড, মানে আগের অঙ্ক ওটা করতে গেলে একটু বেশি টাইম লাগতে পারে। এটা কি সবার ইজি লেগেছে না ইজি লাগেনি, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ বলো। বলছিলাম লাস্ট অপশন যেখানে R2/R1 is greater than 1 আর R2/R1 এর রেশিওটা স্যার এফ করলেন, স্যার ওই জায়গাটা একবার বলবেন, বুঝতে পারবো। এই জায়গাটা হ্যাঁ স্যার। দেখো, R2/R1 is equal to tan θ1 by tan θ2, এটা বুঝেছো তো এইটা? হ্যাঁ স্যার। এবার এইখানে চলে আসো, এই জিনিসটা বুঝেছো? এবার এর পরের স্টেপটাই হচ্ছে, এইখানে লজিকটা আমি বুঝিয়েছি,
θ1 is greater than θ2 হলে tan θ1 is greater than tan θ2 হবে, এটা বুঝেছো? কারণ থিটার ভ্যালু বাড়লে tan থিটা বাড়বে। দেখো থিটা যত বাড়ছে tan থিটার যা ভ্যালু, tan 30 যা ভ্যালু, tan 45 এর ভ্যালু বাড়ছে, তাই তো? yes or no? তো tan θ1 is greater than tan θ2, it is quite পরিষ্কার। এটা বুঝেছো তো? হ্যাঁ স্যার। দেখো x is greater than y, এটা মানে কি? y টাকে ভাগ করে দাও, তার মানে x by y is greater than 1, এটা কি বোঝো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? পরিষ্কার বলো। Yes, sir. অন্য অব্দি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দেখো tan θ1 is greater than tan θ2, that means tan θ1 by tan θ2 is greater than 1, ক্লিয়ার? Yes, sir. এবার দেখো r2 by r1 তোমার কি বেরিয়েছিল? tan θ1 by tan θ2, ক্লিয়ার? এটা তো বুঝেছিলে। দেখো এবার এই আইডেন্টিটিটা দেখো, x by y is equal to greater than 1 ছিল। যদি p by q is equal to x by y হয়, x by y is greater than 1, তার মানে কি p by q and is equal to x by y and x by y is greater than 1, তার মানে কি হবে? p by q is also greater than 1, হ্যাঁ কি না? Yes, sir. এবার বুঝতে পেরেছি স্যার। তাহলে দেখো r2 by r1 is equal to tan θ1 by tan θ1 by tan θ2 is greater than 1, that means r2 by r1 is all should be greater than 1, that means r2 is greater than r1। এবার নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো? all of you understand? দৈপায়ন, অর্ক, দুইজন অর্ক, তারপরে সোমা। Yes, sir. Yes, sir. আজকে এত অবধি থাক। টুডে ইজ ইয়োর ফার্স্ট ক্লাস। কারেন্ট ইলেকট্রিসিটির এই দুটো ক্রিটিক্যাল লেভেলের গ্রাফিক্যাল অঙ্ক আসে, ভিআই কার্ভ দিয়েও আসে, আবার আইভি কার্ভ দিয়েও আসে। এর পরের দিন আমি তোমাদের বিভিন্ন ড্রিফট ভেলোসিটির কনসেপ্ট পড়াবো, ঠিক আছে? ড্রিফট ভেলোসিটি, তারপরে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, তারপর রেজিস্ট্যান্স কোন কোন জিনিসের ওপর, মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে, এইগুলো পড়াবো। তার পরের দিন আমার ইচ্ছা আছে কালার কোড পড়াবো, রেজিস্ট্যান্সের কালার কোড, মানে কালার কোড দেখে রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে দেয়, সেইগুলো করাবো, ঠিক আছে? তাহলে আজকে এত অবধি থাক। যেই দুজনের নাম আমি বলেছিলাম আবার বলছি, দাঁড়াও, অর্ক লেজেন্ড এবং আরেকজনের নামটা জানি কি মনে পড়ছে না, শুভ্রপিতা বক্সি, দুজনে ওটা আমাকে লিখে দিও হোয়াটসঅ্যাপে। কোন নাম্বারটা না 7278566632